দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সালাম স্টিল স্ট্রেট কাটের আয়োজনে দীপ্তি চৌধুরীর সাথে আছে আপনাদের। আজকে এমন একজন মানুষকে আমি প্রশ্ন করতে যাচ্ছি যিনি সাধারণত প্রশ্ন করে থাকেন এবং প্রশ্ন করে থাকেন ক্ষমতাকে, প্রশ্ন করে থাকেন সিস্টেমকে, এবং স্ট্রেট কাট আমার অনুষ্ঠানের নাম, তবে প্রশ্নের ধরনের জায়গায় তিনি মনে হয় আমার থেকেও বেশি স্ট্রেট কাট। আজকে আমি ভীষণ আনন্দিত, আমি স্বাগত জানাতে যাচ্ছি আমাদের বাংলাদেশের গণমাধ্যমের অন্যতম পরিচিত এবং বিশিষ্ট সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব খালেদ মহিউদ্দিনকে। খালেদ ভাই আসসালামু আলাইকুম, স্বাগতম আমার অনুষ্ঠানে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। খালেদ ভাই, আমি আসলে শুরু করতে চাই এটা জানতে চাই যে আপনাকে তো সরাসরি পেলে আসলে ভীষণ ভালো লাগতো আমার অনুষ্ঠানে, আপনাকে আমাকে ডিজিটালি যুক্ত করতে হচ্ছে, কেন আসলে দূর দেশে? এই কেন আসলে মানে দূর দেশে বলতে যে কালকেই যে কাছের দেশে চলে বা নিজের দেশে চলে যাবো না, ব্যাপারটা এরকম না। মানে আমার এরকম কোনো লম্বা প্ল্যান নাই যে আমি বিদেশে অনেকটা লম্বা সময় থাকবো বা এটা খুব প্ল্যান করে হয়েছে, ব্যাপারটা এরকম না। কিছু কিছু সময় মানে বাংলাদেশে থাকতে আমার কোনো অসুবিধা আছে, ব্যাপারটাও সেরকম না। অনেক সাংবাদিক তো আছেন যে আসলে চাপের মুখে দেশে থাকতে পারেন না, তারপরে চলে যান, এরপরে হয়তো সরকার চেঞ্জ হইলে আবার দেশে আসেন, এরকম অনেক উদাহরণ আছে। আপনার বেলায় কি হলো? আমার ক্ষেত্রে এরকম কখনো হয় নাই আসলে। আমার ক্ষেত্রে এরকম কখনো হয় নাই, কারণ হচ্ছে যে আমি বলতে পারি যে আমি অত গুরুত্বপূর্ণ সাংবাদিক না যে আমাকে চাপের মুখে দেশ থেকে বাইরে থাকতে হবে। আমি যখন বিদেশেও মানে জার্মানিতে আমি একটা লম্বা সময় কাটাইছি, 5.5 বছরের মতো। সেই 5.5 বছরের মধ্যে অনেকবার আমি আসছি, গুনতে ভুলে গেছি, মানে অনেকবার আসছি, ইন্টারভিউ করছি, ইলেকশন সর্বশেষ যেটা হয়েছে সেটা লাইভ করছি। মানে আমার চাপ, আর এই সরকারের ক্ষেত্রে তো চাপের প্রশ্নই আসে না, কারণ এই সরকার মধ্যে অনেকেই আছে যারা আমার খুব ঘনিষ্ঠ, বা সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ। সো দেশে কি আসার প্ল্যান আছে, এটাও নাকি এটাও অনিশ্চিত, যে কোনো সময় আসতে পারি এরকম? নিশ্চিত করে বলতে পারি যে ইলেকশনের আগে বা ইলেকশনের সময়টাতে আসবো। সো আপনি যেহেতু মানে রাজনীতিবিদ না, কিন্তু রাজনীতিবিদদের প্রশ্ন করেন এবং এটা নিয়েই তো আপনার ক্যারিয়ার এবং ভাবনার অনেকখানি জায়গা, নিশ্চয়ই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে আসলে কেমন দেখছেন এখন আপনার দৃষ্টিতে? আমার কাছে মানে রাজনৈতিক পরিস্থিতি কেমন দেখতেছি সেই প্রশ্নটার উত্তর আমি আসলে খুঁজতে থাকি বিভিন্ন রাজনীতিবিদের কাছে। তো আমার যে আলাদা করে বড় কোনো কিছু জানা আছে, আমি যে আপনার কোনো কিছু যোগ করতে পারবো, যে মানে ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। ওরকম কোনো কিছু আছে? খালেদ ভাই, এটা একটা খুব কমন জিনিস, কিন্তু মানে অনেকেই জিজ্ঞেস করে যে তোমরা তো অনেকের সাথে কথা বলো আসলে পরিস্থিতি কি, আসলে আমরাও জানি না বলে আমরা প্রশ্নগুলো করতে পারি, তাই না? এক্স্যাক্টলি। আরেকটা জিনিস হচ্ছে যে আমি মানুষের লজিক্যাল হতে বলি যে সাংবাদিকরা সবচেয়ে কম জানে টেলিভিশনের পর্দার বাইরে, কারণ কোন সাংবাদিক কে বিশ্বাস করে একটা সিক্রেট বলবে বল? আর আমি তো সিক্রেট শুনতেই চাই না। কেউ যদি আমাকে কোনো একটা কথা বলতেও চায় যে আপনাকে এরকম একটা খবর দিচ্ছে, আমি বলি যে আপনি কি এটা অন রেকর্ড বলবেন? অন রেকর্ড না বললে আমার বললেন না। এমনিতেই পৃথিবী ইনফরমেশন ডায়রিয়ায় ভাসতেছে, আমার আর ইনফরমেশনের দরকার নাই। আপনি যদি এটা অন রেকর্ড বলেন, এটা যদি আমার কাজে লাগে তাহলে এটা আমার বলেন, নাহলে আমার বললেন না। সুতরাং আমার কাছে বাড়তি কোনো খবর থাকে না, আমি না করি আসলে। এই যে ধরেন বাংলাদেশের একটা সিক্রেট, ধরা যাক বাংলাদেশে 2 দিন পরে প্রেসিডেন্ট বদলাবে, তো প্রেসিডেন্ট বদলালে আমার কি? সরকার আমাকে জানাবে 2 দিন পরে প্রেসিডেন্ট বদলাচ্ছে, তাহলে আমি এটা বলবো। হ্যাঁ, আমার যদি কেউ আমাকে নিশ্চিত করে খবরটা দিতে পারে, সরকার প্রধান যদি আমাকে বলে খালেদ শুধু তোমাকে বলছে প্রেসিডেন্ট বদলাবে, স্যার এটাকে আমি ইউজ করতে পারবো, হ্যাঁ এটা ইউজ করতে পারবো, দেন এটা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ খবর। কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলে যে আমি 2 দিন পরে প্রেসিডেন্ট বদলে দিচ্ছি, এটা তুমি কাউরে বলতে পারবা না, তো সেটা শুনে আমার লাভটা কি? এই জন্য আমি কোনো কিছুতে আমি ইনফর্ম থাকি না। প্রেসিডেন্ট বদলাক, সেনাপ্রধান বদলাক, বাংলাদেশের কিচ্ছু বদলাক, কেউ যদি আমাকে মানে অন রেকর্ড কিছু না বলে, ওইটার ব্যাপারে আমার উৎসাহ নাই। মানে গণমাধ্যম এবং রাজনীতি মানে একটা আরেকটার সাথে মানে হাইলি কানেক্টেড। আপনার কি মনে হয় আসলে আমাদের মতো দেশে, বাংলাদেশে বর্তমানে সেটা তো, এবং আমাদের মতো দেশগুলোতে আসলে রাজনীতির ওপর গণমাধ্যমের প্রভাব এবং গণমাধ্যমের উপর রাজনীতির প্রভাবটা আসলে কেমন হয়? রাজনীতির উপরে সবকিছুরই মারাত্মক প্রভাব আছে। আপনি দেখেন একটা মাইটি সরকার পড়ে গেছে হচ্ছে সরকারি চাকরিতে কোটার জন্য।
মানে আন্দোলনটা অ্যাটলিস্ট সেই কারণেই শুরু হয়েছে। হয়তো কৃষকদের আন্দোলনের জন্য আপনি দেখবেন অনেক জায়গায় অনেক দেশে সরকারের মধ্যে সরকার পড়ে গেছে, শ্রমিকদের আন্দোলনের জন্য পড়ে গেছে। হয়তো সামান্য একটা স্ফুলিঙ্গ একটা সরকারকে পরিবর্তন, রেজিম চেঞ্জ, একটা পুরো ধারার পরিবর্তন, বলশেভিক বিপ্লব খুবই সামান্য সামান্য কারণ হয়েছে। সুতরাং প্রতিটা জিনিসই রাজনীতি এত বড় একটা ব্যাপার যে প্রতিটা জিনিসে ওকে কোনো না কোনোভাবে হার্ম করে, কোনো না কোনোভাবে পিঞ্চ করে বা প্রভাব করে। তো গণমাধ্যম অবশ্যই করে। গণমাধ্যমের ক্ষেত্রে যে প্রভাবটা, কোনো সময় সে প্রভাবটা হচ্ছে সরল রৈখিক, মানে আপনি এদিকে 10 বাড়ালেন 10 প্রভাব পড়লো। অনেক সময় এটা উল্টা, মানে আপনি এদিকে 10 বাড়ালেন প্রভাবটা উল্টা দিকে পড়লো। আমি উদাহরণ দিতে চাই, ধরেন ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রে যারা গণমাধ্যমের সবচেয়ে বড় সুপারস্টার, তাদের 100 জনের মধ্যে 95 জন ডোনাল্ড ট্রাম্পকে ভোট না দিতে বলছে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধাচরণ করছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প একবার নির্বাচিত হয়েছেন, আরেকবার না হয়ে আরেকবার নির্বাচিত হয়েছেন। আমার ধারণা আরো 2বার দাঁড়ালে আরো 3বার নির্বাচিত হবে। মানে এই মানে উনাকে গণমাধ্যম কিন্তু আটকাইতে পারে না, উনার যেটা হয়েছে ওইটা হয়েছে। সুতরাং গণমাধ্যমের প্রভাবটা যে আমি ওরকম সরলভাবে আমি বুঝতে পারবো যে গণমাধ্যম কইলে না কইলে এটা হয় এটা হয়, এটা আমি মানে এটা থেকে আমি দূরে থাকি আর কি। আপনার কাছে কোন একটা ম্যাজিক আছে, বুলেট আছে, গণমাধ্যম যদি এটা মনে করে, গণমাধ্যম এটা ভুল মনে করে। গণমাধ্যমের অতখানি প্রভাব আসলে নাই। যেটা নিয়ে আমরা কথা বলি, যেটা আমরা চাই, মুক্ত গণমাধ্যম বা রাজনৈতিক প্রভাব মুক্ত, সরকারি প্রভাব মুক্ত গণমাধ্যম, সেটা আসলে কতটা বাস্তবসম্মত চাওয়া, পৃথিবীর মানে কোথায় কোথায় এটা আছে, বা বাংলাদেশে এটা আদৌ সম্ভব কিনা, সেটা নিয়ে আপনি কি বলবেন? আপনি কোনোদিন কারো কাছ থেকে চাইয়া কোনো কিছু পাবেন না, বুঝছেন? আপনি যদি মুক্ত গণমাধ্যম হিসেবে সরকারের কাছে কোনো কিছু চান, সরকারের কি ঠেকা আপনার বৈশা বৈশা আপনার ডাইকা নিয়ে গালি শুনবে? বা সরকারের আপনি বাদ দেন, আপনার যে বিজ্ঞাপন দেয় সেই তো আপনার গালি শুনতে রাজি না। যেই আপনার থেকে একটু ভালো অবস্থানে থাকে সেই তো আপনার কোনো মানে গালি শুনতে রাজি না। এখন আমরা মুক্ত গণমাধ্যম বলতে বুঝি আমি মুক্ত গলায় সবাই যাতে গালি দিতে পারবো। এখন মুক্ত গলায় গালি দিতে গেলে আপনাকে কিছু কিছু পেইন নিতে হবে। অবশ্যই আপনি বুঝতে পারেন, আপনি বুঝতে পারেন আপনার বন্ধু বান্ধবরা আপনি গালি দিবেন, তো আপনার বন্ধু বান্ধব আপনি খারাপ করবেন, আপনি পরিবারেরও করবেন, কারণ সবারই তো ফল্ট আছে। খালি নিজেরে বাদ দিয়া আপনি সবাইরে গালি দিবেন, তো আপনি সবাই তো আপনারে মানে কিছু না কিছু পেইন দিবেই। মুক্ত গণমাধ্যম বলতে সরকারের প্রভাব বলতে আমি বুঝি, যদি সরকার আপনার বা যে প্রভাবশালী আপনার কোনো রিপোর্টে, আপনার কোনো কথায় যদি আপনার উপরে বিরক্ত না হয়, তাহলে আপনি ভুল পথে আসেন, এটা আপনি বুঝে নেবেন। আপনি বুঝবেন যে ওর ড্রাম ইয়েতে আপনি পড়ছেন। কিন্তু সতর্কতা হইলো আপনি আবার আজাইরা গজাইরা গুজব হ্যান ত্যান কইয়েই অনেক কিছু কইবেন না। আপনারই কইতে হবে আপনার জায়গাটা ঠিক রাখা। এবং সবসময় গণমাধ্যমের কাজ হচ্ছে গণমাধ্যম 100% নিশ্চিত না হওয়া পর্যন্ত গণমাধ্যম মানে এটলিস্ট 4 আইস প্রিন্সিপাল, আপনি এটা জানেন 2 আইস, কিন্তু আপনি আরেকজন এডিটর দিয়ে এটা ওয়েট না করা পর্যন্ত আপনি জানবেন যে আপনার দেখাও আসলে ঠিক না। সেই জায়গায় একটু মূল্যায়ন করেন খালেদ ভাই আমাদের গণমাধ্যমের সার্বিক অবস্থাটা। অনলাইন ভার্সনটার কথা আমি বলবো, এখানে ব্যক্তি বা অ্যাক্টিভিস্টের কথা আমি বাদই দিলাম। যে স্যাটেলাইট চ্যানেলগুলো আছে তাদের যে অনলাইন উইংস আছে, তারা যে ধরনের নিউজ করেন, যে ধরনের মানে আমার মনে হয় না এটা কোনো রকমের এডিটোরিয়াল প্রসেসের মধ্য দিয়ে যায়। এবং জার্নালিস্ট আসলে কারা, যারা এই কন্টেন্ট ক্রিয়েট করেন, কন্টেন্ট ক্রিয়েটরদেরও জার্নালিস্ট বলা হয়, সেখানে কি আসলে কোনো যোগ্যতার মাপকাঠি থাকে কিনা, সেখানে কি মানে আমাদের নিউজ রুম যেরকম এডিটোরিয়াল জায়গা দিয়ে যায় আমাদের অনলাইনে ওইরকম যাচ্ছে কিনা। আবার যে ধরনের গুজব বানানো হয় কিংবা ছোটোখাটো গুজব নিয়ে যে ধরনের নিউজ বানানো হয়, মানে ব্যাপারটা তো একেবারে জগা খিচুড়ির মতো লাগে। আমাদের মানে গণমাধ্যম আসলে পরিশীলিত জায়গায় কোন গণমাধ্যমকে আমরা বিশ্বাস করব, গণমাধ্যম কোন জিনিস নিয়ে আলোচনা করবে, আপনার কি মনে হয় না এটা অনেকখানি ঘেটে আছে? আমি যা কিছু এডিটেড না তাকে জার্নালিজম মনে করি না। সহজ, আমি জার্নালিজম প্রায় 33 বছর করাই, তা যা কিছুই হইতে পারে। আর জার্নালিজমের চেয়ে ভালো কিছুও হইতে পারে, জার্নালিজমের চেয়ে অনেক শ্রেষ্ঠ কিছু হইতে পারে, অনেক বেশি কিছু হইতে পারে, কিন্তু জার্নালিজম না। আমার হিসাব হচ্ছে সরল। এখন ঘটনা হইতেছে হচ্ছে আমরা গণমাধ্যমকে উপর যে মানুষ একটা খুব প্রচলিত কথা এখন বলে যে আমরা খুব আস্থা হারাই ফেলছি, সেই আস্থাটা আমরা কোথায় হারাইছি? আসলে আমরা আস্থাটা গণমাধ্যমের উপর হারাইছি কারণ হচ্ছে আমরা দেখছি গণমাধ্যম তার মতো করে তার স্টাইলে এজেন্ডা সেট করে। অনেক ক্ষেত্রে সে তার হয় বিনিয়োগকারী অথবা তার রাজনৈতিক মতাদর্শের, সে যে রাজনৈতিক মতাদর্শ অনুসারী, অথবা তার যে সিম্পল বিজ্ঞাপনদাতা তাকে যে কিনে তার হয়ে কথা বলে, তার হয়ে কথাটা আরেকজন মানুষের কাছে গিলাইতে চায়, একটা অডিয়েন্সের কাছে গিলাইতে চায় সত্য বইলা তার এজেন্ডাটাকে। তো যখন মানুষ দেখছে যে না আমার এজেন্ডা তো আমি
মানে আমাকে তো ওর কথাগুলি আমাকে গিলাইতে চায়, যদিও সেটা সত্য না, সে খুব ভালো করে জানে, সে এটাকে অন্যভাবে প্যাকেজ করে, সুতরাং আমি তাকে আর বিশ্বাস করি না। বিশ্বাস না করতে গিয়া সে হচ্ছে এমন কিছু লোকের উপর বিশ্বাস করা শুরু করলো যে লোকটা তার জানাটাকে মানে তার বায়াসটাকে বুস্ট করে। গণমাধ্যমের প্রতি সাধারণ একজন ভোক্তার এখন আর ফ্যাক্ট দরকার নাই, তার দরকার হচ্ছে বায়াস। মনে করেন আমি সাদা দলের সাপোর্টার, আমি খালি খুঁজা খুঁজা বাইর করবো যে কে সাদা দলের হয়ে কথা বলে, কে সাদা দলের হয়ে খুব জোরে ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। কালো দলকে একটা গালি দিতে পারে, এমন ভাবে রাগ হইয়া গালি দেয় মনে হয় যে স্ক্রিন ফুইরা বাইরে হয়ে চলে আসতেছে। তো ওইটা যে করতে পারে, আমি হচ্ছে সেই গণমাধ্যমে আপন ভাবে আমি মনে করি যে হ্যাঁ দিস ইজ এইটা আমার জন্য। এখন এইটা ভালো কি খারাপ এটা আমি বন্ধ করতে চাই কিনা সেইটা আমি আসলে একাডেমিক ভাবে আমি ওইটার অনেক লম্বা এটা কন্টেন্ট অ্যানালাইসিস করে দেখতে হবে, এটা আমাদের মধ্যে আসলে কি প্রভাব সৃষ্টি করে, নাকি এটাকে বিনোদন হিসেবে দেখা হয়, এটা একটা লম্বা ডিসকাশনের ব্যাপার। আমি বরং সেই পর্যন্ত অডিয়েন্সকে বলবো যে আপনারা বাছাই করতে শিখেন যে কি গণতন্ত্র মানে কি গণমাধ্যম আপনারা চান। কারণ গণমাধ্যমের মিররের মতো, তো আপনারা যদি সারাক্ষণ বায়াস চান, বায়াস আপনি পাইতেই পারেন, এখান থেকে আপনি বায়াসটা পাবেন। সারাক্ষণ যদি আপনি চান যে আপনি কোনো না কোনো সেন্সেশনাল জিনিস পাবেন, এই জিনিস কিন্তু বাংলাদেশে আগেও ছিল, সারা পৃথিবীতে ছিল। ধরেন বাসে বা বা ট্রেনে 2 টাকা দামের কিছু পত্রপত্রিকা বিক্রি হইতো, সেখানে অনেক চটকদার হেডিং থাকতো, আপনি এটা কিনতেন, কিনে আবার ছুঁড়ে ফেলে দিতেন। এখন যেটা হয়েছে, যারা ওই সাংবাদিকতাটা করতেন বা ওটাকে যদি আমি সাংবাদিকতা বলি, যারা ওইটা করতেন তারা আবার বুক ফুলায় আবার বলেনও যে হ্যাঁ আমরা এটা করছি, এইটা করে আমার আবার এতগুলি ক্লিক হয়েছে। সো আমি এটা ভালো মন্দ জায়গায় কিন্তু আমি বলার জায়গা আমার না, আমার জায়গায় হচ্ছে যে যদি আমি ভোক্তাদের স্বাধীনতায় বিশ্বাস করি, ভোক্তাদের অবশ্যই স্বাধীনতা আছে। তারা যদি আমি যেটাকে ইনফরমেশন ডায়রিয়া বলতেছি, সেই ইনফরমেশন ডায়রিয়ার এই বন্যায় যদি তারা ভাইসা থাকতে চায়, তারা যদি ওইখান থেকে তাদের ডিসিশন মেকিং প্রসেস করতে চায়, আমার কোনো আপত্তি নেই। আমি মনে করি যে আমি তাদের স্বাগতই জানাবো। কিন্তু আপনার আপত্তি না থাকলে ডোন্ট ইউ থিংক যে এটা আসলে আমাদেরকে মানে মবের মতো জিনিসের জায়গায় নিয়ে যাচ্ছে, যেখানে আমরা এখন এই যদি মানুষ মব পছন্দ করে তাহলে মবই থাকবে। আমি এটা প্রশ্ন করে যেতে পারবো, ভালো মন্দ কইতে পারবো না। মানে আপনি এই উত্তরগুলো সাংবাদিকের জায়গা থেকে বলছেন, তাই তো? না, যে কোনো মানুষের জায়গা থেকে বলছি। তাই মানে যে জিনিস অন্যের খারাপ করে সেই জিনিসও কেউ বা কোনো একটা গোষ্ঠী চাইলে সেটা চলতে থাকতে পারে। আচ্ছা ধরেন ভালো আর খারাপের সংজ্ঞা দেন তো, অন্যের খারাপ করে মানে কি? আপনি মনে করেন যে আপনি কইতেছেন এটা খারাপ, এটা তো দৃষ্টিভঙ্গি। আপনি অরওয়েল পড়েন, অরওয়েলের মধ্যে আপনি দেখেন যে এটা তো দৃষ্টিভঙ্গি। আপনি একজনের হিরো করতেছেন, আরেকজনের ভিলেন করতেছেন, জাস্ট দুইটা জায়গা থেকে দাঁড়ায়। এখন আমার সাংবাদিক হিসাবে কাজ হচ্ছে আমি এটাকে প্রশ্ন করা যে ভাই তুমি এটা করতেছো কেন করতেছো, আমি আইনের ব্যাপারগুলি ধরায় দেওয়া। কিন্তু বেশিরভাগ মানুষ যদি ওইটাকেই সঠিক মনে করে, আমি মনে করি যে হ্যাঁ তাহলে এটাই ঠিক আছে। মানুষ মানে অবশ্যই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস না, মনে করেন কোনটা, আমি গণমাধ্যমের কথা যেহেতু আসতেছে সেটা বলতে, ধরেন একটা লোক খালি গুজব ছড়ায়, 100টা কথা বলে, এইদিকেও কথা বলে ওদিকেও কথা বলে, 3 দিন পর পর আবার এরকম একটা বাইর করে, দেখেন আমি তো আগেই বলছিলাম, ও কিন্তু 3 দিকেই বলছে। তো যেটা হয় সেটার আবার সামনে রেখে বলে, দিনের পর দিন গুজব ছড়াইতেছে, মিথ্যা কথা বলতেছে, গালাগাল করতেছে, কিন্তু তারা সবাই খুব পছন্দ করতেছে। এখন আমি গিয়া বলবো যে আপনারা সবাই ভাই খারাপ, আপনারা সবাই আপনাদের রুচির দুর্ভিক্ষ হয়েছে, আমি এটা বলবো না। কিন্তু আমি মনে করবো যে ওর যিনি ওইটা করতেছে ওনার জায়গা থেকে উনি ঠিক, কারণ উনি মানুষের পালস বোঝে। এখন কে আমি আর আপনি কে ওনারে বইলা দেওয়ার যে উনি ঠিক না? আপনি যখন নিরপেক্ষ দাবি করবেন নিজেকে বা আপনি যখন কোয়েশ্চেন করবেন, তখন আসলে আপনি সবার কাছে প্রিয় হবেন, এই আশা প্রথমেই আপনাকে বিসর্জন দিয়ে তারপরেই এই জায়গায় বসতে হবে বা এই ভূমিকা পালন করতে হবে। সেই জায়গায় প্রভাবমুক্ত থাকাটা আপনি আপনার কথা মতে যে এটা অনেকখানি নিজের উপরও ডিপেন্ড করে। আপনি যখন বাংলাদেশে ছিলেন, আপনি ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে একটা দীর্ঘ সময় কাজ করেছেন গুরুত্বপূর্ণ পদে, এবং সেটা মানে সালমান এফ রহমান ওটার ছিলেন। মানে আপনি কি আসলে মানে প্রভাবিত করার চেষ্টা করা হয় নাই? যদি করা হয়ে থাকে সেটা আপনি কিভাবে আসলে ওভারকাম করেছেন? প্রথম কথা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে জয়েন করার সময় আমার চাকরির শর্ত ছিল যে আমাকে কোনো আনসলিসিটেড এডিটোরিয়াল অ্যাডভাইস দেওয়া হবে না। আমি যতদিন পর্যন্ত চাকরি করছি
আমাদের কর্তৃপক্ষ সেটাকে অক্ষরে অক্ষরে মানছে। আপনি কোনোদিন দেখবেন না যে আমি কোনো আমাদের যারা ইনভেস্টর ছিল তাদের সাথে দাঁড়ায় একটা ছবি তুলতেছি, তাদেরকে নিয়ে একটা পোস্ট দিতেছি, এরকম কোনো কিছু আপনি দেখবেন না তাদেরকে। এবং তারা আমার উপরে কোনো প্রভাব বিস্তার করে নাই। কিন্তু দ্য মোমেন্ট 2019 সালে 2018 ইলেকশনের পরে 2019 সালে যখন সালমান এফ রহমান আওয়ামী লীগে আনুষ্ঠানিকভাবে শুধু জয়েনই করলেন না, মানে আওয়ামী লীগে উনি আগেও ছিলেন, মানে কিন্তু উনি সরকারে জয়েন করলেন, একটা ফ্ল্যাগওয়ালা দায়িত্ব পাইলেন এবং এমপি নির্বাচিত হইলেন, তখন আমি কিন্তু বুঝছি যে এখন এইটা উনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে যে আমার মানে মানে আমাকে প্রভাব না দেওয়া, প্রভাব বিস্তার না করা। এটা আমি আরো ভালো করে বুঝছি, কারণ আমি যখন চলে আসছি তারপরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আর আমি থাকাকালীন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ওয়াজ এ টু ডিফারেন্ট এন্টিটি। তো আমি সেই সময় ডিসাইড করি যে আমি আর আসলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আর কাজ করবো না। উনি কিন্তু আমার কোনো প্রভাব দেন নাই, উনি কিন্তু আমাকে চাকরি ছাড়তে বলেন না। ইন্টারেস্টিং, আমি বুঝছি উনি যেহেতু একটা ফ্ল্যাগওয়ালা চাকরিতে গেছেন, এমপি হয়েছেন, আমার পক্ষে আর মানে মানে আমি আর এটা করতে পারবো না। ওই সময় 2018-তে এরকম গল্প অনেক শোনা যেত, স্পেশালি ইলেকশনের আগে আগে, যে উমুককে আনতে নিষেধ করছে ডিজিএফআই, উমুককে আনতে না করছে ডিজিএফআই, উমুক কথা কইতে না করছে। আমি সব সময় ছিল, 24-এর আন্দোলনের সময় কি ছিল? আমি এই কথাগুলি জীবনে শুনি নাই ডিজিএফআই এর মুখে। বরং আমি যখন শুনতাম ডিজিএফআই বলছে আসিফ নজরুলকে না নিতে, আমি সেই দিনে আসিফ নজরুলকে নিছি। দুইটা কারণ হতে পারে, এক হচ্ছে আমি তত গুরুত্বপূর্ণ ছিলাম না, দুই হচ্ছে হয় তারা মনে করছে আমি বললে আমি শুনবো না। আসলেই শুনতাম না, যাদের যাদের মানা করছে আমি খালি শুনলেই হয়েছে ও আনতে মানা, ওরে ধরে নিয়ে আসতাম বা অনুরোধ করতাম যে ভাই প্লিজ আসেন রুল কবির ভাই। আর এখনকার গেস্ট কি আপনি নিজেই নির্ধারণ করেন? এখনকার আপনার শোর গেস্ট? না, গেস্টের আমি একটা বড় আইডিয়া দিই। গেস্ট নির্ধারণ করার আমার একটা টিম আছে, মানে ঢাকা একটা টিম কাজ করে। আমি একটা বড় আইডিয়া দিই যে আমি বিএনপির প্রেসিডিয়ামের কারোরকে চাইতেছি, কিন্তু আমি সাধারণত মানে শতকরা 1% ক্ষেত্র সাধারণত গেস্টদের সঙ্গে আমি আগে কথা বলি। বাংলাদেশে থাকা অবস্থায় ধরেন আজ থেকে মানে 6-7 বছর আগে আপনার জার্নালিজম বা আপনার টক শোতে উপস্থাপক হিসেবে আপনার যে ভূমিকা, আপনি স্ট্রেট কাট প্রশ্ন তখনও করতেন, কিন্তু এখন আপনার কথাবার্তা মোর অ্যাগ্রেসিভ, মোর মাঝে মাঝে পার্সোনাল অ্যাটাক আপনি করেন দেখা যায়। আপনি অনেক বেশি মানে অনেকেই বলেন যে তর্কে জড়িয়ে যান অতিথিদের সঙ্গে। সেটা কি আপনি মনে করেন যে আপনার কনফিডেন্স বাড়া, আপনার ম্যাচিউরিটি বাড়া কিংবা আপনার দৃঢ়তা বাড়ার কারণে, নাকি আসলে আপনি মানে কি আসলে ব্যাপারটা, নাকি বাইরে থাকার কারণে আপনি এটা করতে আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি কোনোদিন এই জীবনে কোনোদিন কাউকে পার্সোনাল অ্যাটাক করি নাই। এই পার্সোনাল অ্যাটাক ধারণাটাই আমার মধ্যে নাই। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যেমন এটা বললেন, আমাকে কিন্তু অনেকে বলে যে আমার বয়সের সাথে সাথে আমি অনেক সফট হয়েছি। আপনি যদি টেলিভিশনে আপনার কোনো সুযোগ হয়, এখনো ইউটিউবে অনেক কিছু এরকম আসে। আমার মনে আসে যে আমি আমার শো এর নাম দিছিলাম ছাত্রলীগ তুই চাস কি, এবং সেইখানে ছাত্রলীগের সিটিং সাধারণ সম্পাদক আসছিল। আমি এত জোরে চিৎকার করছিলাম ওরে নিয়ে, মানে আটটু হইলে ওই আমাদের মাথার উপরে স্টুডিও লাইট ভেঙে পড়তো, মানে কিছু একটা নিয়ে। নারায়ণগঞ্জে গিয়ে শাহিম ওসমান, আইভি রহমান ওনাদের সাথে বসে নারায়ণগঞ্জে অনুষ্ঠানটা হইতেছে, কিন্তু আমি কিন্তু আইভি রহমানকে প্রশ্ন করছি আপনি কি আপনারা এখান থেকে আসতে পারবেন কিনা সুস্থ হয়ে, ওই প্রশ্ন। হ্যাঁ, আমি কুমিল্লায় গিয়া যখন আওয়ামী লীগের আমলে কুমিল্লায় যখন শুরু করছি, আমাকে আক্ষরিক করতে পুলিশ এসকর্ট করে বাইর করতেছে। বাট আমি এগুলি, আমার প্রডিউসার এগুলি অনেক ভয়কে পাইছে, এই করছে সেই করছে, আমি কিন্তু কোনোদিন কেয়ার করি না। আমি আনিসুল হক সাহেবকে, আমার টেলিভিশন ঢাকা সাবেক মেয়র, আমি আনিসুল হক সাহেবকে প্রশ্ন করছি যে আপনাকে যে আওয়ামী লীগ নমিনেশন দিল, আপনি কি, আপনার আওয়ামী লীগের সাথে আপনার কি সম্পর্ক, আপনাকে আওয়ামী লীগ কেন দিল, আওয়ামী লীগের লোক খুঁজে পায় না ঢাকায়, না জাস্ট বিকজ ইউর ব্রাদার ইজ আর্মি চিফ। আনিস ভাই কিন্তু আমার খুব পছন্দ করতেন, বাট আমার কাছে মনে হয় না যে এগুলিতে আমি অনেক সফট হয়েছি, এক। আর দুই হচ্ছে আমার বয়স হয়েছে, সো আমি একটু মানে আমার শার্পনেসও একটু কমছে, সেই জন্য আমি অনেক সফট, অনেক মধুর। আমার কাছে মনে হয় যে বিদেশের ইয়াটাতে আই লাইক রিয়েলি খুব মাইডিয়ার টাইপের। আমি কিন্তু এরকম ছিলাম না। আপনি নিজেকে মূল্যায়ন করছেন, আপনি আরো সফট হয়েছেন, আরো ইজি গোয়িং হয়েছেন, আরো ইজি গোয়িং হয়েছে, এবং আমার ধার অনেক কমছে, আমার অনেক কিছু মানে আই ওয়াজ। আপনি কি হ্যাপি নাকি আগেই ভালো ছিলাম? আমি মেনে নিছি, হ্যাপি না, আমি তো মেনে নিছি। প্রভাব পরিবর্তন হইলে ইতিহাস পরিবর্তনের একটা প্রতিযোগিতা দেখা দেয়, এটাকে কি আপনি মানে নর্মালি দেখছেন, নাকি এটা একটা আমাদের জন্য একটা নেগেটিভিটি আমাদের রাজনৈতিক জায়গায়? এটা মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা বলতে পারেন আপনি, মানে কাকে নায়ক বানানো হচ্ছে সেটি জায়গায় বলতে পারেন। আপনার মতামত আসলে কি এই জায়গায়? আসলে ইতিহাস সবসময় পরিবর্তিতই হয়। আপনি
1970 সালে লেখা পলাশীর যুদ্ধ আর 2030 সালে লেখা পলাশীর যুদ্ধের মধ্যেও তফাৎ পাবেন। পলাশীর যুদ্ধ এখানে হইয়া শেষ কিন্তু, এবং ইতিহাস সবসময় যারা জিতে বা যারা জিতে থাকে তারাই লেখে। সিংহ লেখাপড়া জানলে সিংহের হাতে অনেকবার মানুষের পরিচয় মানে পরাজয়ের মূর্তি টুর্তি আপনি দেখতে পাইতেন, যার উল্টাটা আপনি দেখেন, বিখ্যাত গ্রিক কথা। মানে আমার কাছে যেটা মনে হয় যে ইতিহাস পরিবর্তন যদি আমরা না চাই, তাহলে আমাদের প্রথম কাজ হবে ইতিহাস পরিবর্তন না করতে নিজে এটাতে অংশগ্রহণ করা। আমার মনে আছে জিয়াউর রহমান সাহেবকে মুক্তিযোদ্ধা ঘোষণা থেকে বাদ দেওয়া হবে এরকম একটা কথা বলা বলি শুরু হইলো। আমার এখানে দুইজন মুক্তিযোদ্ধা আসছিলেন, দুইজন মুক্তিযোদ্ধা, একজন আওয়ামী লীগের একজন বিএনপি। তারে বলতে চাইলাম যে একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, জীবিতদের মধ্যে যিনি সবচেয়ে খেতাব পাইছেন, তাকে যখন এই কথা বলা হয়, তাকে প্রোটেক্ট করা আপনার দায়িত্ব কিনা আরেকজন মুক্তিযোদ্ধা হিসাবে। আমি একটুকুই বলছি, খেয়াল করেন, জনাব আব্দুল গাফফার চৌধুরী যিনি রাষ্ট্রভাষা নিয়ে মানে আমরি ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সোনার বাংলা লিখেছেন উনি, আমাকে নিয়ে এত বড় একটা কলাম লিখে ফেললেন, সমকাল পত্রিকায় এটা কলাম ছাপাও হইল। মানে যদ্দূর মনে আছে, টেলি কথিকার পরিচালকের কাঁধে ইতিহাসের ভূত। উনি বলে যাচ্ছেন যে আমাকে উনি অনেক পছন্দ করতেন, হ্যান করতেন, ত্যান করতেন, কিন্তু জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধ বলে আমি বিরাট অন্যায় করে ফেলছি। এবং জিয়াউর রহমানের এটা বলা, এবং এতে আমার মুখোশ খসে গেছে। আমি যে আসলে অন্তরে আওয়ামী লীগ মানে কি অন্তরে বিএনপি এটা বোঝা গেছে, বা জামাত আসলে এটা বোঝা গেছে। এত বড় একটা কলাম লিখছেন, এত বড়। তো আমি যেটা বললাম যে আপনি যখন ইতিহাস পরিবর্তন চাইবেন না, তখন আপনাকে এটা মেক শিওর করতে হবে যে আপনি ইতিহাস পরিবর্তন করবেন না। আপনি না করলে যে অনেকে না করবে, মানে অনেকে আপনার সাথে সাথে ভালো হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। কিন্তু অ্যাটলিস্ট আপনি আপনার কাছে নিশ্চিত থাকতে পারবেন যে অনেস্ট থাকতে পারবেন যে আমি করি নাই। তার ফলে একটা পর্যায়ে এটা থামবে আর কি, থামলে একটা নির্মোহ ইতিহাস আপনি পাবেন। কিন্তু এখনকার ইতিহাসটা হচ্ছে অনেকটাই আমি আছি পাওয়ারে, সুতরাং অতীতেরও জায়গা আমার, ভবিষ্যতের জায়গাও আমার, বর্তমান তো আমারই। অতীত বর্তমান দুইটা। সেটা বাংলাদেশের বেলায় কবে থামবে বলে মনে করেন? আমরা মানে কিছু জায়গা তো আমাদের বিতর্কহীন হওয়া উচিত। একটা দেশের সৃষ্টি, মানে এখনো যদি আমরা স্বাধীনতার পক্ষ বিপক্ষ নিয়েই মানে ঠেলাঠেলি করি, মানে আমরা কি আসলে আগাইতে পারবো? আমার কাছে মনে হয় যে সেটেলড ইস্যুগুলি নিয়ে কথা না বলা, একটা সবাই যদি একমত হয়ে সামনের দিকে তাকানো, আমরা কি করছি সেটা দেখা, সেটা একটা কাজ। কিন্তু আসলে বাংলাদেশের রাজনীতিটা হয়েছে কি, এই যে ভূমিকম্প হওয়ার পরে যে একটা আফটার শক থাকে, সেই আফটার শকটা মানে মাটি এখনো কাঁপতেছে, মাটি এখনো সেটেল হয় না। সুতরাং আপনি যতই মানে আপনি আমাদের পরের প্রজন্মের মানুষ, আপনারা যতই কষ্ট পান, আমরা যতই কষ্ট পাই, এগুলো আমাদের নিতে হবে এবং আপনার এর মধ্যে দিয়ে যাইতে হবে। এটা সেটেল যতদিন পর্যন্ত না হয়, এটা এরকমই থাকবে। এর জন্য আমাদের দায় আসে, আমাদের আগের যারা আসে তাদেরও দায় আসে। এই একটা জিনিস পুরোপুরি সেটেল হইতে হইলে এটার মধ্যে যুক্তি লাগে, এটাকে নির্মোহ কিছু ইতিহাসবিদ তৈরি হওয়া লাগে। বাংলাদেশের উমুকের লেখা ইতিহাস বা উমুকের লেখা একটা কথা আমরা সবাই মিলে মাইনা নিতেছি, এইটাই আমরা ঠিক করতে পারি না। ইতিহাসটা আমরা কেমনে ঠিক করবো বলেন? আপনি যেরকম বলেন যে প্রেশার তো থাকবেই, তারপরেও আমি আমার মতো আগায় যাব, কিন্তু তারপরের প্রশ্নটা হচ্ছে যে ভাই আমি বাঁচবো তো নাকি আমি সাগররুনি হয়ে যাব? আমি যে এরকম নির্মোহ থাকবো, আমি যে সব কঠিন প্রশ্ন করব, ভাই আমি যদি বিদেশ না যাই, আমি যদি দেশে থাকি, ভাই আমাকে শেল্টারটা দিবে কে, আমার পক্ষে দাঁড়াবে কে? এই জায়গায় আপনি নিজেকে কিভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন আমাকে বলেন। আমি মাহফুজ আনাম ভাইকে যখন ইন্টারভিউ করছি বনে, মাহফুজ ভাই আমাকে বলছে যা লিখতে চাই তা লিখতে পারছি না। তা আমার প্রথমেই যে কথাটা মনে হয়েছে, এবং সেটা আমি মাহফুজ ভাই বলছিও, মাহফুজ ভাই যেই কাজটা আপনি করার কথা ওটা যদি আপনি না করতে পারেন, মানে লেখাই আপনার কাজ বা সম্পাদনা করাই আপনার কাজ, ওটা যদি আপনি ইচ্ছা মতো ভালো মতো না করতে পারেন, তাহলে আপনি চেয়ারটাই বসে দিচ্ছেন কেন? মানে এখন কৃষক কইলো আমি আজকে ফসল ফলাইতে পারতেছি না, শ্রমিক কইলো আমি আজকে এটা করতে পারতেছি না, এটা কি হয় কোনোদিন? তো আপনি পারতেছেন না, যেটা আপনি করতেছেন কেন? ওই যে মান্নাদের গানের মতো কফটা চোখের জল ফেলেছো যে ভালোবাসবে, তুমি এই অ্যাটেম্পটা কি নিলা যে তুমি পারতেছো না করছো? নুরুল কবির ভাইরে যখন আমি প্রশ্ন জিজ্ঞেস করছি, নুরুল কবির ভাই কিন্তু একদম সরাসরি বলছেন, নুরুল কবির ভাই বলছেন যে আপনার ইনকাম ট্যাক্সের আয় ব্যয়ের কাগজটা খাতাটা ঠিক রাখবেন, অত সোজা না। আমাদেরও বাংলাদেশেই জন্ম, কিন্তু আমাদেরও ঢাকায় জন্ম, কিন্তু অত সোজা না। আপনাকে আপনার যদি আর্থিক দুর্বলতা না থাকে, এবং আমি আর্থিক দুর্বলতারই একমাত্র দুর্বলতা মনে করি,
বাকিগুলি মানসিক দুর্বলতা বা সবলতা বা যা ইচ্ছা তাই, এগুলি মানুষের নিজের নিজের কাজ। কিন্তু আপনি চুরি করেন, আপনি দুর্নীতি করেন, আপনি মানুষের পটকায় তার থেকে টাকা নেন, তারপর আপনি বড় কথা বলবেন, এটা হবে না কেন? মানুষ হিসাবে বাইচা রয়েছেন, সেটা তো অনেকগুলি যদির উপরেই বাইচা রয়েছেন। নাইজেরিয়া বা নাইজেরিয়ার ধরনটা খুব ভালো হলো না, আফ্রিকার অনেকগুলি দেশে, লাতিন আমেরিকার অনেকগুলি দেশেও মানুষ সাংবাদিকতা করে। ডেনমার্কের মতো দেশেও কিন্তু সাংবাদিকদেরকে গুলি করে মাইরা ফেলা হয়েছে। তো সুতরাং আপনি ওইখানে ক্রাইম রেট প্রায় 0, কিন্তু ওইখানেও সাংবাদিক মারা গেছে, বুঝছেন? আবার আফগানিস্তানেও অনেক সাংবাদিক বাইচা রয়েছে। মনে করেন যে ওইভাবে চিন্তা করে আসলে কিছু হবে না। সাংবাদিকতার মধ্যে তো কিছু ঝুঁকি আসে। জাহাজ সবচেয়ে ঝুঁকি থাকবে যখন সে পোতাশ্রয়ে থাকে, ঠিক না? কিন্তু ওইটার জন্য তো জাহাজে বানানো হয় নাই আসলে। আপনি সাংবাদিকতা যদি আপনি ঝুঁকি মনে করেন, আপনি যদি মনে করেন যে না এটা একটু রিস্কি, তো একটু অসুবিধা কি? আপনারা তো আর কেউ, এটা তো মানে এমন না দেশ ও জাতির ডাকে সারা দিয়ে আপনি এই মহান পেশা আসছেন, এমন তো না। বা দেশ ও জাতি আপনারা ছাড়া মারা যাচ্ছে, ব্যাপারটা তো এরকম না। সাংবাদিকরা এসে যখন বলে আমি 6 মাস বেতন পাই না, আমার কিন্তু একটাই উত্তর হয়, যে 6 মাস বেতন পায় না অথচ চাকরি করে সে ক্রিমিনাল। আমি 1 মাস বেতন ছাড়া চলতে পারবো না, কিন্তু 1 মাস আমাকে বেতন দিবে না, 1 মাস 1 দিনের মাথায় ওই চাকরি আমি ত্যাগ করবো, কারণ আমি চলতে পারবো না। তো আমি কি করব? আমার ওই ভ্যানিটির দরকার না। আমি কারণ বাজার থেকে, মানে চক বাজার থেকে আলু আই না, কারণ বাজারে বিক্রি করলেও আমি কিছু টাকা রোজগার করতে পারবো, পারবো না? আমি টিউশনি করলেও টাকা রোজগার করতে পারবো। তো সুতরাং আমি সাংবাদিকতাই কেন করতে হবে আমার? দ্যাটস লাভলি। সো আমার শেষ প্রশ্ন আসলে, বাংলাদেশকে কেমন দেখতে চান আপনি? মানে আমি মনে করি বাংলাদেশ কিন্তু একটা বেহেশত বিশেষ। আমরা অনেক চেষ্টা করে এটাকে মানে দোজক বানায় ফেলছি বটে, বা দোজক বানানোর চেষ্টায় আসি, মানে খুব কষ্ট করে। এরকম একটা সুজলা সুফলা শস্য শ্যামলা এরকম একটা সুন্দর দেশে আমরা অনেক কষ্ট করে এটার একটা ঝামেলার মধ্যে ফেলছি, এটা ঠিক। দেখতে চাওয়ার শেষ নাই, কিন্তু আমি একটা জিনিসের মধ্যে স্ট্রেস দিব, সেটা হচ্ছে যে আমি বাংলাদেশে চাই যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, শুধু বিচারটা ঠিক থাকুক। আমাকে এখন মানে ধরেন সরকার কামড়াবে, ও আসলাবে, অমুকে লাইট হবে, আমার যেন যাওয়ার একটা জায়গা থাকে এবং সেখানে গিয়ে যেন আমি ন্যায় বিচার পাই। মানে ক্ষমতাবান এবং ক্ষমতাহীনদের জন্য যাতে একই রকম বিচার থাকে। একটা মানুষ বড় কি ছোট সেইটা দিয়ে যেন বিচার প্রভাবিত না হয়, একটা মানুষের টাকা দিয়ে যাতে বিচার প্রভাবিত না হয়, এবং বিচারটা সবার জন্য সমান থাক, ন্যায় বিচার হোক। তারপরে আস্তে আস্তে দেখা যাবে, মানে হবে, ভালোই হবে, খারাপ হবে। অ্যামেজিং। অনেক অনেক ধন্যবাদ খালেদ ভাই। অল আওয়ার বেস্ট উইশেস ফর ইউ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন আমাদের এতক্ষণ। আশা করছি আয়োজনটি আপনারা উপভোগ করেছেন। দুইজনের আলাদা আলাদা অনুষ্ঠান আপনারা দেখেন, সেই দুইজন একসাথে যে কথা বলেছে সেই কথা আপনাদের কতটুকু ভালো লেগেছে সেটা নিশ্চয়ই আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা জানতে পারবো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, আবার কথা হবে। থ্যাংক ইউ।